হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে লেখা আছে PQRS বা প্যারাজাম্বেল। এই বিষয়টা একটা বিশাল কনফিউজিং বিষয়। আজকের দিনের পরীক্ষাতে যতগুলো পরীক্ষা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে, তাতে PQRS এই টপিকটা প্রত্যেকটি পরীক্ষার্থীর মধ্যে একটা আলাদা ভীতির সঞ্চার করেছে। বেশিরভাগ পরীক্ষার্থী খুব ভয়ে ভয়ে থাকে, যারা ইংলিশটাতে একটু উইক, তারা ভাবে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে অহেতুক সময় নষ্ট হবে, আমি এটাতে সময় দেবো না, এবং তারা সেই প্রশ্নগুলো স্কিপ করে যায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এএনএম জিএনএম যে নার্সিংয়ের পরীক্ষা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে আগে থেকে এগুলো দিত, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নানান পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে আজকে PQRS জাতীয় প্রশ্ন কিন্তু আসছে। তো এগুলো এতটাও জটিল নয়, যারা ইংলিশটা মোটামুটি জানে বোঝে, ইভেন যারা অতটাও স্ট্রং নয় কিন্তু ট্রিকগুলো জানে, তারা খুব সহজে এই প্রশ্ন উত্তর করতে পারে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো প্রশ্ন উত্তর কীভাবে করতে হয়। আমার কাছে কিছু প্রশ্ন তৈরি করা আছে, সেগুলো দিয়ে তোমাদের বোঝাবো, উদাহরণের মাধ্যমে বোঝাবো যে আমি কিভাবে কোন লজিকে এই উত্তরগুলো ঠিক করতে পারছি। প্রথমে বুঝে নিই PQRS এই বিষয়টি কী। আসলে এর নাম দেখতে পাচ্ছ প্যারাজাম্বেল, জাম্বেল করা থাকে, এলোমেলোভাবে একটা সেন্টেন্সের কয়েকটা পার্টকে আলাদা করে দেওয়া থাকে। আমাদের পরীক্ষার্থী হিসেবে কী কাজ থাকে না, সেই পার্টগুলোকে যারা নিজেদের মধ্যে কিন্তু রিলেটেড, ওর ইন্টার রিলেশন আছে একটা, সেই রিলেশনটাকে বুঝে সেই পার্টগুলোকে এমনভাবে সাজাবো, চারটে পার্ট দেওয়া আছে, একটার নাম P, একটা Q, একটা R, একটা S। সেই চারটে পার্টকে আমাকে একসাথে করতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স তৈরি হয়। দ্যাটস ইট। এবার সেটা করবো কীভাবে? সময় নষ্ট করছি না, আমি একেবারে প্রথম সেন্টেন্সে আসছি। তোমাদের স্ক্রিনে ফার্স্ট সেন্টেন্স তোমরা দেখতে পাবে। প্রথম সেন্টেন্স যথেষ্ট কোয়ালিটি সেন্টেন্স নেওয়া আছে। দেখো, 1 নম্বর সেন্টেন্সটা অনেকটা বড় সেন্টেন্স হয়, এগুলো চারটে পার্ট দেওয়া আছে। ফার্স্ট পার্ট কি? ইন্দিরা ওফেন অ্যাকম্প্যানিড হিম। সেকেন্ড পার্ট কি? আফটার ইন্ডিপেন্ডেন্স হোয়েন দ্য কংগ্রেস পার্টি কেম টু পাওয়ার, এটার নাম দিয়েছে কিউ। তারপর বলেছে অন হিজ ট্রাভেলস, এটা আর। তারপর দেওয়া আছে অ্যান্ড নেহেরু বিকেম দ্য কান্ট্রিজ প্রাইম মিনিস্টার, এটা এস। তোমাদের সময় থাকবে, তোমরা করতে পারো, যারা লাইভে ক্লাসে আছো তোমরা এই উত্তর দিতে পারো যে এটা প্রপার সিকোয়েন্স কী হবে, কোনটার পরে কোনটা হবে, PQRS হবে, QRPS হবে, SRQP হবে, নাকি অন্য কিছু হবে, নিজেরা বোঝো। যারা জানো না, যারা কখনো করোনি, তাদের বলছি কি করতে হয়। চারটে পার্টকে প্রথমত পড়ে নেবে, পড়ে পর ভাবার চেষ্টা করবে যে এখান থেকে কী ধরনের অর্থবহ সেন্টেন্স তৈরি হতে পারে। এটা আমাদের ফার্স্ট কাজ থাকে। চারটে পার্টকে যদি ভালো করে পড়ো তাহলে একটা মোটামুটি আইডিয়া এসে যায়। এরপরে তোমায় কিন্তু স্ট্রাকচারটা বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা আমি আগে দিতে পারবো না, কোন পার্টটা আমি আগে বসাতে পারবো না, কোন পার্টটা পরে বসাতে পারবো না। এইগুলো গ্রামারের রুল অনুযায়ী হয়, সেটা আমি দেখাবো। তো যারা উত্তর দিচ্ছ দিয়ে দাও। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করতে পারো এবং অ্যান্সারটা দিতে পারো, সময় নিতে পারো। আমি উত্তরটা শুরু করছি, কীভাবে দেখছি দেখো। প্রথম গল্প হচ্ছে এখানে ইন্দিরা গান্ধী, আমরা ইন্দিরা গান্ধীর কথা বলছি, নেহেরু আছে মানে ইন্দিরা গান্ধী হবে। সে কাউকে অ্যাকম্প্যানি করতো। এখানে দেখো আর একজনের গল্প আছে নেহেরু, তাহলে আমি বুঝতে পারছি যে হিম, এই হিমটা মানে ডেফিনেটলি নেহেরু, এটা আমরা বুঝে গেলাম। লজিকগুলো কীভাবে টানছি দেখো, আমি এটা বুঝতে পারছি যে ইন্দিরা কিন্তু নেহেরুর সাথে থাকতো, ইন্দিরা ওফেন অ্যাকম্প্যানিড হিম। এইবারে দেখো আর একটা জায়গা আছে কথা বলা আছে না, অন হিজ ট্রাভেলস, তাহলে এই হিজটাও ডেফিনেটলি নেহেরু ট্রাভেলস। আমরা এখান থেকে বুঝতে পারছি যে নেহেরু যখন ট্রাভেল করতো তখন ইন্দিরা তাকে অ্যাকম্প্যানি করতো, হ্যাঁ কি না? এই লজিকগুলো পেয়ে গেলাম। এবার বিষয়টা খুব সহজ দেখো, বলছে স্বাধীনতার পরে যখন কংগ্রেস পার্টি ক্ষমতায় এলো এবং আমি কোনোভাবেই এই এস পার্টটাকে সেন্টেন্সের শুরুতে বসাতে পারবো না। যে পার্টটা শুরু হচ্ছে একটা কনজাংশন অ্যান্ড দিয়ে, এইগুলো মাথায় রাখবে। যে পার্টটা শুরু হচ্ছে কনজাংশন অ্যান্ড দিয়ে, সে কখনোই সেন্টেন্স শুরু করবে না। তাহলে এস তো প্রথম সেন্টেন্স হতে পারে না। ইন্দিরা ওফেন অ্যাকম্প্যানিড হিম, আমি জানলামই না হিমটাকে, তার আগেই আমি এই সেন্টেন্সটাকে ব্যবহার করে দেবো, হতে পারে না। আচ্ছা, কাকে অ্যাকম্প্যানি করতো, কিসে অ্যাকম্প্যানি করতো, সে তো অনেক পরের বিষয়। তাহলে অন হিজ ট্রাভেলস এটাও ফার্স্ট পার্ট হতে পারে না। আমি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কিউটা প্রথম, আফটার ইন্ডিপেন্ডেন্স হোয়েন দ্য কংগ্রেস পার্টি কেম টু পাওয়ার, এবং নেহেরু প্রাইম মিনিস্টার হলেন আফটার ইন্ডিপেন্ডেন্স হোয়েন দ্য কংগ্রেস পার্টি কেম টু পাওয়ার অ্যান্ড নেহেরু বিকেম দ্য কান্ট্রিজ প্রাইম মিনিস্টার, ইন্দিরা ওফেন অ্যাকম্প্যানিড হিম অন হিজ ট্রাভেলস। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের সিকুয়েন্স। যখন
ইন্ডিপেন্ডেন্সের পরেই যখন কংগ্রেস পার্টি ক্ষমতায় এলো এবং নেহেরু প্রধানমন্ত্রী হলো, তার মেয়ে ইন্দিরা গান্ধী তিনি প্রায়শই তার সাথে থাকতেন তার ট্রাভেলগুলোতে। প্রাইম মিনিস্টারকে নানান জায়গায় ট্রাভেল করতে হয়, তো ইন্দিরা কিন্তু সাথে সাথে যেত। এই হচ্ছে সিকোয়েন্স। কি উত্তর হলো না কিউ, তারপরে আসছে এস, তারপরে আসছে পি, তারপরে আসছে আর। কার কার ঠিক হয়েছে জানাবে একটু। বুঝতে পারলে কি না কীভাবে করলাম এটাও জানিও, কার কার ঠিক হলো জানাবে। কিউ এস পি আর, এটা কারেক্ট সিকোয়েন্স। নেক্সট 2 নম্বর সেন্টেন্স, যারা 1 নম্বর করলে সেই বেসিসে 2 নম্বরটা করার চেষ্টা করো। কি বলা আছে? অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ শকিং ডিউরিং দ্য anti-Sikh riots, the role of the police or actively helped the mob because they either turned a blind eye. খুব খুব মন দিয়ে পার্টগুলো পড়তে হবে, সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াহুড়োর কিচ্ছু নেই, খুব মন দিয়ে পড়তে হবে। And the administration was shocking during the anti-Sikh riots, the role of the police or actively helped the mob, উত্তেজিত জনতা, মব, এটা আর, বিকজ দে ইদার টার্নড এ ব্লাইন্ড আই, এটা হচ্ছে এস। কানেকশন দেখো কীভাবে খুঁজে বার করছি। যারা করছো নিজে থেকে করবো ভাবছো, তারা ভিডিওটাকে এখানেই পজ করো, নিজেরা করার চেষ্টা করো। আমি উত্তর শুরু করছি, সময় নষ্ট করবো না। যারা একেবারেই পারবে না তারা বুঝে নাও। প্রথমেই বললাম একটা সেন্টেন্সকে কখনোই আমি কনজাংশন দিয়ে শুরু তো করবো না, আমি তো অ্যান্ড দিয়ে একটা বাক্য শুরু করতে পারি না। তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এটা আমি বাদ দিয়ে দিলাম, এই পোর্শনটাকে নিয়ে ভাবছি না এখন আমি। এবারে বিকজ দে ইদার টার্নড এ ব্লাইন্ড আই, বিকজ দে ইদার টার্নড এ ব্লাইন্ড আই। আচ্ছা ইদার আছে মানে আমি এটা অর বসাবো, ইদার আছে মানে আমি এটা অর বসাবো, ইদার অর নিদার নর হয়। তো বিকজ দে ইদার টার্নড এ ব্লাইন্ড আই অর অ্যাক্টিভলি হেল্প দ্য মব, এইটা পেয়ে যাচ্ছি আমি, যে যেখানেই বসুক এস এর পরে কিন্তু আমি আর বসাবো, এটা আমি পেয়ে যাচ্ছি। যেখানে এস বসাবো তারপরে কিন্তু আমি আর বসাবো, এই লজিকটা পেলাম ইদার অর থেকে। এবার গল্পটা বুঝো। এই দে মানে কারা আমি জানি কি? আমি জানি এখনও পর্যন্ত দে মানে কারা। ডু আই নো ইট? বিকজ দে ইদার টার্নড এ ব্লাইন্ড আই, আমি জানলামই না দেটা কারা। ডেফিনেটলি আমি এস দিয়ে সেন্টেন্স শুরু করবো না, আর আমি এস দিয়ে সেন্টেন্স শুরু না করলে আর দিয়েও করবো না, কারণ আর তো সবসময় এসের পরে আসবে ইদার অরের লজিকে। আবার আমি জানি না এই প্রোনাউনটা আসলে কে, তাহলে আমি অটোমেটিক্যালি বুঝে যাচ্ছি এই সেন্টেন্সটা, এই পার্টটা শুরু হবে না অ্যান্ড আছে, এইটা শুরু হচ্ছে না কারণ দে মানে আমি জানি না কারা। তাহলে আমি পেয়ে যাচ্ছি কিউ দিয়ে সেন্টেন্স শুরু হবে। ডিউরিং দ্য অ্যান্টি সিখ রায়টস, দ্য রোল অফ দ্য পুলিশ। অ্যান্টি সিখ রায়টস যখন হয়েছিল ইন্দিরা গান্ধী হত্যার পরে, যখন শিখদের খুন করা হচ্ছিল, সেই সময়ে পুলিশের এবং অ্যাডমিনিস্ট্রেশনের রোলটা, ডিউরিং দ্য অ্যান্টি সিখ রায়টস দ্য রোল অফ দ্য পুলিশ অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যান্ড কেন বলা আছে? রোল অফ দ্য পুলিশ অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ শকিং। তাহলে প্রথমে পেলাম কিউ, তারপরে পেলাম পি, এরপর তো আমার তৈরি হয়ে আছে এস এবং আর, কিউ পি এস আর। দেখো ডিউরিং দ্য অ্যান্টি সিখ রায়টস দ্য রোল অফ দ্য পুলিশ অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ শকিং। কেন তাদের রোলটা কেন শকিং ছিল? বিকজ দে ইদার টার্নড এ ব্লাইন্ড আই অর অ্যাক্টিভলি হেল্প দ্য মব। কারণ হয় সেই পুলিশগুলো অ্যাডমিনিস্ট্রেশন কী করেছে, তারা অদেখা করেছে, না দেখে থেকে গেছে, ইগনোর করেছে, টার্নড এ ব্লাইন্ড আই, অথবা নিজেরাই হেল্প করেছে খুনোখুনির জায়গাতে, অর অ্যাক্টিভলি হেল্প দ্য মব। কি ইন্টারেস্টিং জিনিস, পুরোটা বোঝা গেল কীভাবে করলাম কীভাবে করলাম না, কোনটাকে আগে নিলাম কোনটাকে নিলাম না। আশা করি কমপ্লিটলি ক্লিয়ার বিষয়টা। কে ঠিক করতে পারলে একটু লাইভ চ্যাটে জানাবে। কিউপিএসআর, এটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। বিষয়টা বুঝতে কীরকম লাগছে আমি আবার বলছি, এই লজিকগুলো মাথায় রাখবে। আমি ফোর্থ পার্টটা এস দিয়ে সেন্টেন্স শুরু করব না, আমি জানি না তো দে মানে কারা, কিসের, বিকজ, কেন, সুতরাং আমি এসটাকে প্রথমে বসাবো না। আচ্ছা অর দিয়ে সেন্টেন্স শুরু করবো না, এই অরটা তো আছে ইদারের জন্য, আগে ইদার তবে তো অর, তাই না? অ্যান্ড দিয়ে শুরু করবো না, অ্যান্ডটা কি কার সাথে যুক্ত করবো আমি? পুলিশ অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আশা করি বিষয়টা বোঝা গেল। তো খুব ইন্টারেস্টিং জিনিস, জটিল একেবারেই নয়। মনটাকে ঠান্ডা রেখে এবং ব্রেনটাকে কম্পোজড রেখে নিজেদের কাজ করতে হবে, উদ্বিগ্ন থাকলে হবে না এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে অ্যান্ড লেফট মেনি মোর ইম্পেয়ার্ড ফর লাইফ। On December 3rd, 1984, India faced another great tragedy.
1984 3 তারিখে 3 ডিসেম্বর ইন্ডিয়া আর একটা বিশাল ট্র্যাজেডির মুখোমুখি হয়েছিল। ইন্ডিয়া ফেসড অ্যানাদার গ্রেট ট্র্যাজেডি। যদি কোলন দেওয়া আছে, এই সিম্বলগুলো খুব এই পাংচুয়েশন মার্কগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। বেশ, কিল থাউজেন্ড অফ পিপল, এ লিক অফ দ্য টক্সিক মিক গ্যাস, তোমরা জানো ভোপাল গ্যাস ট্র্যাজেডি, মিক গ্যাস ফ্রম এ পেস্টিসাইড প্ল্যান্ট অ্যাট ভোপাল। দ্যাটস ইট, এইটি দেওয়া আছে, একটা সেন্টেন্সে 4টে পার্ট, PQRS দেওয়া আছে। অ্যান্ড লেফট মেনি মোর ইম্পেয়ার্ড ফর লাইফ, বিকলাঙ্গ করে দিয়েছিল, পঙ্গু করে দিয়েছিল, ইম্পেয়ার্ড করে দিয়েছিল। অন December 3, 1984 ইন্ডিয়া ফেসড অ্যানাদার গ্রেট ট্র্যাজেডি, কিল্ড থাউজেন্ডস অফ পিপল, এ লিক অফ দ্য টক্সিক মিক গ্যাস ফ্রম এ পেস্টিসাইড প্ল্যান্ট অ্যাট ভোপাল। আচ্ছা দেখো, যারা নিজেরা করবে ভিডিও পজ করে নিজেরা করো, তারপর আমারটা শুনবে। যারা পারছো না, পারবে না, প্রথম থেকেই শোনো আমি কিভাবে করছি, প্রপার লজিকটা জেনে নাও। আমি তো আগেই বললাম, আমি তো অ্যান্ড দিয়ে সেন্টেন্স শুরু করবো না। আচ্ছা, থার্ড সেন্টেন্সটা দেখি, কিল্ড, একটা ভার্ব বসাচ্ছি, কোনো সাবজেক্ট নেই, কোনো কর্তা নেই, শুধুই কিল্ড বলে দেবো? বলতে পারবো না। এরপরে দেখো আমার বাকি দুটো সেন্টেন্স পার্টকে নিয়ে যে প্রথম পার্ট কোনটা হবে, এ লিক অফ দ্য টক্সিক মিক গ্যাস ফ্রম এ পেস্টিসাইড প্ল্যান্ট অ্যাট ভোপাল। ভোপালের একটা পেস্টিসাইড প্ল্যান্ট থেকে মিক গ্যাসের যে লিক হয়েছিল সেটাই হাজার হাজার লোককে মেরে ফেলেছিল, কিল্ড থাউজেন্ডস অফ পিপল, এবং আরও অনেক লোককে ইম্পেয়ার্ড করে দিয়েছিল। তাহলে আমি পেয়ে যাচ্ছি SRP। কিন্তু আমি কি এস দিয়ে সেন্টেন্স শুরু করব? না, শুরু করব না, আমি এস দিয়ে সেন্টেন্স শুরু করব না। দেখো কিউর যে পার্টটা, 3 ডিসেম্বর 1984 3 তারিখে ইন্ডিয়া আরেকটা বিশাল ট্র্যাজেডির সম্মুখীন হয়েছিল, সেই ট্র্যাজেডিটাই তো তারপরে বলা আছে কোলন দিয়ে পর, হ্যাঁ কি না? প্রথমে তো আমার এই গল্পটা বললো যে 1984 ডিসেম্বরের 3 তারিখে ইন্ডিয়া আর একটা বিশাল ট্র্যাজেডির মুখোমুখি হয়েছিল, সেই ট্র্যাজেডিটা কি? কোলন দিয়ে বলছে এ লিক অফ দ্য টক্সিক মিক গ্যাস ফ্রম এ পেস্টিসাইড প্ল্যান্ট অ্যাট ভোপাল, কিল্ড থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোককে মেরে ফেলেছিল এবং আরও অনেক লোককে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছিল, ইম্পেয়ার্ড করে দিয়েছিল। তাহলে কি পেলাম? QSRP, QSRP ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। আশা করি বোঝা গেল। এই জায়গা থেকে কী শিখলাম, যে একটা সেন্টেন্সের শুরুতেই ভার্ব বসিয়ে দেবো না আমি, তার সাবজেক্ট কই, তার সাবজেক্ট কোথায় আছে? এই কিল্ড ভার্বের সাবজেক্ট হচ্ছে এই এতটা পুরোটা, এ লিক অফ দ্য টক্সিক মিক গ্যাস ফ্রম এ পেস্টিসাইড প্ল্যান্ট অ্যাট ভোপাল। ভোপালের একটা পেস্টিসাইড প্ল্যান্ট থেকে মিক গ্যাসের লিকটা হাজার হাজার লোককে মেরে ফেলেছিল এবং আরও অনেক লোককে সারা জীবনের জন্য ইম্পেয়ার্ড করে দিয়েছিল। তুমি ভাববে অন December 3, 1984 তারপরে বসাবে? না, তারপরে বসাতে পারবে না। যদি শুধু এইটুকু থাকতো, ধরো আমার এতটা বলা নেই, এই পোর্শনটা বলা নেই, তাহলে বলতে পারতে এ লিক অফ দ্য টক্সিক মিক গ্যাস ফ্রম এ পেস্টিসাইড প্ল্যান্ট এট ভোপাল কিল থাউজেন্ডস অফ পিপল অ্যান্ড লেফট মেনি মোর ইম্পেয়ার্ড ফর লাইফ অন December 3, 1984। ঠিক আছে, এটা হতো, কিন্তু এখানে গল্পটা পাল্টে দিয়েছে। এরপরে বলা আছে অন December 3, 1984 ইন্ডিয়া ফেসড অ্যানাদার গ্রেট ট্র্যাজেডি। ট্র্যাজেডিটা কি? তারপরে। ক্লিয়ার? বোঝা গেল? যদি এই অংশটা না থাকতো তাহলে কিন্তু আমি অন December 3, 1984কে সবার শেষে বসাতাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নম্বর 3 হলো 4 নম্বর কোয়েশ্চেন, এজিটেশনস অ্যান্ড ক্ল্যাশেস বিটুইন দ্য ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজ। এটা ফার্স্ট দেওয়া আছে। ইন্টু দ্য স্টেট আফটার পার্টিশন ত্রিপুরা ওয়াজ টর্ন বাই হু হ্যাড কাম। এই 4টে পার্ট দেওয়া আছে। সময় নাও, নিজেরা ভাবার চেষ্টা করো। যারা এতক্ষণ ধরে করছো তারা নিশ্চিতভাবে এরপর একটু বুঝতে পারবে যে কীভাবে আমি এগোবো। এখান থেকেও নতুন লজিক শিখবো আমরা, এখান থেকেও নতুন লজিক শিখবো একটা। নিজেরা করতে চাইলে ভিডিও পজ করো, আরামসে সময় নাও, করতে থাকো, কোনো সমস্যা নেই, পরে আমার উত্তর দেখে মিলিয়ে নেবে। দেখো বলছে এজিটেশনস অ্যান্ড ক্ল্যাশেস বিটুইন দ্য ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজ ইন্টু দ্য স্টেট আফটার পার্টিশন ত্রিপুরা ওয়াজ টর্ন বাই আর হু হ্যাড কাম। একটা কথা ভাবো, যে এই হু হ্যাড কাম, এই হুটা কার জন্য বসেছে? এই যে একটা রিলেটিভ প্রোনাউন আছে হু, এই হুটা তো কারোর জন্য বসছে। কার জন্য বসতে পারে? এখানে কোন নাউনটার কথা বলা আছে আমি দেখতে পাচ্ছি, ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজ। ওখানে যারা উপজাতি ছিল এবং যারা বাঙালি ছিল ত্রিপুরা পার্টিশনের পরে, তাদের মধ্যে কিন্তু এজিটেশন হয়েছিল, মারপিট হয়েছিল, ক্ল্যাশেস হয়েছিল, হ্যাঁ কি না? এবার দেখো একটা সেন্টেন্স পার্ট বলা আছে ত্রিপুরা ওয়াজ টর্ন বাই, ত্রিপুরা ওয়াজ টর্ন বাই, প্যাসিভ ভয়েস।
ত্রিপুরা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। ত্রিপুরা ওয়াজ টর্ন বাই সামথিং, কোনো কিছুর দ্বারা। কিসের দ্বারা হতে পারে? ত্রিপুরাটা কিসের জন্য ছিন্ন ভিন্ন হতে পারে? এই বলা আছে এজিটেশনস অ্যান্ড ক্লাসেস, এর দ্বারা। যদি একটা স্টেটে মারপিট হয়, দাঙ্গা লেগে যায়, তাহলে সেই স্টেটটার আর কি থাকবে? কিছুই থাকবে না। দ্যাট স্টেট উইল বি টর্ন অ্যাপার্ট, সেটাই বলা আছে। ত্রিপুরা ওয়াজ টর্ন বাই এজিটেশনস অ্যান্ড ক্লাসেস বিটুইন দ্য ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজ। এবার এদের জন্য বসানো হলো হু হ্যাড কাম, যারা এসেছিল ইনটু দ্য স্টেট। কাম কোথায় এসেছিল না? ইনটু দ্য স্টেট আফটার পার্টিশনের পরে যারা এসেছিল। কি সুন্দর লজিক বেরিয়ে গেল আমাদের। ত্রিপুরা ওয়াজ টর্ন বাই, এই বাইটার পরে তো কিছু বসবে একটা, কিসের দ্বারা বলা আছে? এর জন্য বলা আছে আমাদের এই লাইনে এজিটেশনস অ্যান্ড ক্লাসেস বিটুইন দ্য ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজ। এবার এই ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজের জন্য আমার বলা আছে হু হ্যাড কাম, যারা এসেছিল, যে বেঙ্গলিজরা এসেছিল, হু হ্যাড কাম ইনটু দ্য স্টেট আফটার পার্টিশন, তাই না? সরি, হু মানে ট্রাইবালস নয়, হু মানে বেঙ্গলিজ। ট্রাইবালস নয়, ট্রাইবালস তো ওখানে নিজস্ব জাতি যারা আছে, ত্রিপুরা যারা আদি বাসিন্দা, তারা তো ওখানে থাকে। তাদের সাথে বেঙ্গলিগুলো, আমাদের পূর্ববঙ্গের অনেকজন এসে গিয়েছিল এখানে ত্রিপুরাতে, তাদের মধ্যে মারপিট হচ্ছিল। তো সেটাই বলা আছে। ক্লিয়ার? আমাদের সেন্টেন্সের সিকোয়েন্স কী দাঁড়াবে? প্রথমে হচ্ছে ত্রিপুরা ওয়াজ টর্ন বাই মানে আর, তারপরে এজিটেশনস অ্যান্ড ক্লাসেস বিটুইন দ্য ট্রাইবালস অ্যান্ড বেঙ্গলিজ পি, হু হ্যাড কাম মানে এস ইনটু দ্য স্টেট আফটার পার্টিশন আর, পি এস কিউ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। ক্লিয়ার? এতক্ষণ যা করালাম বোঝা গেল কোন লজিক ফলো করছি, কোন লজিক ফলো করছি না। আশা করি বুঝতে পারছো। লাইভ চ্যাটে একটু জানাও আমাকে কীরকম লাগছে, এই সেন্টেন্সগুলো করতে কেমন লাগছে তোমরা একটু জানাও। বোঝা যাচ্ছে কীভাবে করবে? ভয় কাটছে, পুরো ভয় কাটছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। এটাই আমাদের লাস্ট কোশ্চেন আছে, 5টাই দিতে পেরেছি। নেক্সট আমি আবার ভিডিও নিয়ে আসবো, সেখানে আবার দেবো। আজকে শুধুমাত্র একটু ইন্ট্রোডাকশন হচ্ছে, বোঝানোর চেষ্টা করছি, লজিকটা ধরানোর চেষ্টা করছি। নরসিমা রাও ইন্ডাক্টেড মনমোহন সিং, কমা দিয়ে নন পলিটিক্যাল ইকোনমিস্ট। নরসিমা রাও মনমোহন সিংকে নিয়োগ করেছিলেন একজন, যিনি কিনা একজন নন পলিটিক্যাল ইকোনমিস্ট ছিলেন। হোয়াট এভার, এটা ফার্স্ট পার্টে দেওয়া আছে। অন বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইনটু দ্য ক্যাবিনেট অ্যাজ ফিনান্স মিনিস্টার, হু ওয়াজ অ্যাট দ্য টাইম চেয়ারম্যান অফ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। খুব 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 ভালো একটা প্যারাজাম্বল দেওয়া আছে, একটু ভাবনা চিন্তা করলেই পেরে যাবে। নিজেরা করতে চাইলে একটু ভিডিওটাকে পজ করে নাও, তারপর করার চেষ্টা করো। আমি সরাসরি উত্তরে আসছি নতুনদের জন্য। দেখো খুব সহজ, একটা যে মাথায় রাখবে, প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে যদি কোনো অংশ থাকে, আমরা সেটাকে সেন্টেন্সের শুরুতে বসাবো। যেমন রিচিং কলকাতা, আই ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ওই রিচিং কলকাতাটা আমি শুরুতে বসাবো। সেই রকম অন বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে কী করলেন নরসিমা রাও, আমরা এখান থেকে বুঝে যাচ্ছি মনমোহন সিং তো প্রধানমন্ত্রী নন, এখানে এই গল্পে বলা আছে নরসিমা রাও প্রধানমন্ত্রী। তাহলে সাধারণ বাংলা থেকেই বুঝতে পারছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে নরসিমা রাও মনমোহন সিংকে নিয়ে এলেন, যিনি কিনা একজন নন পলিটিক্যাল ইকোনমিস্ট ছিলেন। উনি তখন রাজনীতি করতেন না, এ নন পলিটিক্যাল ইকোনমিস্ট। তাকে ইন্ডাক্ট করলেন কোথায়? নরসিমা রাও ইন্ডাক্টেড মনমোহন সিং, এ নন পলিটিক্যাল ইকোনমিস্ট, ইনটু হিজ ক্যাবিনেট অ্যাজ ফিনান্স মিনিস্টার, তাই না? সরি একটু ভুল হলো। নরসিমা রাও ইন্ডাক্টেড মনমোহন সিং, এ নন পলিটিক্যাল ইকোনমিস্ট, হু ওয়াজ, এই যে নন পলিটিক্যাল ইকোনমিস্ট, তিনি কোথায় ছিলেন তখন? হু ওয়াজ অ্যাট দ্য টাইম, সেই সময়ে তিনি কোথায় ছিলেন, কী ছিলেন তিনি? হু ওয়াজ অ্যাট দ্য টাইম চেয়ারম্যান অফ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ক্লিয়ার? বলছে অন বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী হয়ে নরসিমা রাও ইন্ডাক্ট করলেন মনমোহন সিংকে, যিনি কিনা সেই সময়ে চেয়ারম্যান ছিলেন ইউজিসির। কোথায় ইন্ডাক্ট করলেন না? ইনটু হিজ ক্যাবিনেট অ্যাজ ফিনান্স মিনিস্টার। দ্যাটস ইট। অন বিকামিং দ্য প্রাইম মিনিস্টার, প্রথমে কিউ বসালাম। আমি তো একটা সেন্টেন্সকে ইনটু হিজ ক্যাবিনেট অ্যাজ ফিনান্স মিনিস্টার প্রথমে বলে দেবো না। কখন হতে পারে এই আর্টটা শুরু হতে পারে যে ইনটু হিজ ক্যাবিনেট অ্যাজ ফিনান্স মিনিস্টার, কিসের ক্যাবিনেট, কার ক্যাবিনেট, কিছুই জানলাম না। হু ওয়াজ অ্যাট দ্য টাইম, আমি আগেই শিখেছি হু দিয়ে সেন্টেন্স শুরু করবো না। এবার তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আমি নরসিমা রাও দিয়ে শুরু করবো না অন বিকামিং দিয়ে শুরু করবো না? এই একটা লেজুড় অংশ, এটা আমি শুরুতেই বসিয়ে দেবো। এটা একটা ফ্রেজ, এইটুকু অংশটা একটা ফ্রেজ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে তারপর তিনি কাজ করেছেন। তো অন বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা প্রথমেই বসিয়ে দিলাম।
এরপরে নরসিমা রাও ইন্ডাক্টেড মনমোহন সিং এ নন পলিটিক্যাল ইকোনমিস্ট হু আজ এই হুয়ের জন্য আমাকে নিয়ে আসতে হচ্ছে এবারেই। দেখো তুমি ভাবতে পারো যে ইকোনমিস্ট ইনটু হিজ ক্যাবিনেট এজ ফিনান্স মিনিস্টার, তাহলে আর হু বসানোর জায়গা নেই, আমাকে মনমোহন সিংয়ের সাথেই হুটা বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে কিউটা বসালাম, দেন নরসিমা রাও ইন্ডাক্টেড মনমোহন সিং এ নন পলিটিক্যাল ইকোনমিস্ট who was at the time chairman of the University Grants Commission into his cabinet as finance minister। তাহলে কি আসছে কিউ পি এস আর। এই 5টা সেন্টেন্স ছিল, 20 মিনিটের ভিডিও হলো, প্রত্যেকটিকে আমি ইন্ডিভিজুয়ালি যতটা সময় দেওয়ার দিলাম। পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, কাজে লাগবে কি না, ইন্টারেস্টিং কি না, এই চর্চাটা কিন্তু এই ধরনের পিকিউআরএস বা প্যারাজাম্বেলের চর্চা ইংরেজির ওভারঅল নলেজটা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, ভীষণভাবে হেল্পফুল। কারণ তুমি দেখতে পাচ্ছ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনগুলো, তোমার বোধটা কাজ করছে এখানে, তুমি কতটা বুদ্ধি লাগিয়ে কতটা ব্রেন লাগিয়ে একটা প্রপার সেন্টেন্স ইংরেজি তৈরি করতে পারছো, তার পরীক্ষা তোমার এখানে হচ্ছে। তো এই ধরনের ভিডিও তোমাদের যদি আবার প্রয়োজন থেকে থাকে আমাকে মেন কমেন্ট বক্সে জানাও। যারা চ্যানেল নতুন আছো তারা ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ঠিক আছে? এই ভিডিও আর লম্বা করছি না, নেক্সট দিন তোমরা চাইলে পর আবার নতুন ভিডিও নিয়ে আসবো। Okay, that's for today. Thank you so much.